আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই নবম এবং দশম শ্রেণীর জন্য লাইভ ক্লাস। তো বরাবরের মতো আমি হাজির হয়েছি বিপ্লব আহমেদ জাহিদ নবম এবং দশম শ্রেণীর জন্য। আজকে তোমাদের জন্য যে পাঠটি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের পদ্যাংশ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, যদিও আমি তোমাদের সময়টা দিয়েছিলাম 10:30 থেকে, কিন্তু আমাদের একটু অভ্যন্তরীণ সমস্যার কারণে আমি একটু 30 মিনিট আগেই চলে আসলাম তোমাদের লাইভ ক্লাসে। তো সেটা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। সেই সাথে আমি আজকে তোমাদের শুরু করতে যাচ্ছি লাইভ ক্লাসটি। আমাদের আজকের ক্লাসে তোমরা মনিটরের দিকে একটু লক্ষ্য রাখবা। আমি তোমাদের যে বিষয়টা আলোচনা, আমি কোনো আগন্তুক নই। কি আমি কোনো আগন্তুক নই? এই কবিতাটি কোন কবিতা? আমি কোনো আগন্তুক নই। তো তোমরা মনিটরে দেখতেই পাচ্ছ যে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সবাইকে লাল ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু পরিচয়, শিক্ষক পরিচয় দেখাচ্ছি তোমাদের। তোমরা সকলেই মনিটরের দিকে একটু লক্ষ্য রাখো। বাংলা সাহিত্য নবম এবং দশম শ্রেণী, সময়টা হবে 45 মিনিট এবং আমি আশা রাখবো এর আগেই শেষ করার চেষ্টা করব। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ মনিটরে আজকের পাঠটা পদ্যাংশ। একটি সুন্দর সিনারি দেখেই তোমাদের সামনে আমি মূলত ক্লাসটা শুরু করেছি। নামটা একটু দেখো, আমি কোনো আগন্তুক নই। শুরুতে আমি বলে দিচ্ছি, এখানে কবি নিজের পরিচয় দিয়েছেন। কবি নিজে বলেছেন আমি। কবি আত্মবাচক নিজে পরিচয় দিয়েছেন আমি। কোনো প্রকার কি নেই, সে আগন্তুক মানে কি অভ্যাগত বা অপরিচিত কেউ নন। তিনি কবিতার নিজের পরিচয় দিতে গিয়ে আমাদের এই কবিতাটি এখানে আলোচনা করেছেন। তো দেখো যে তাহলে আজকের পাঠটা কি আমাদের? আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই। লিখেছেন কে? আহসান হাবিব। কে লিখেছেন? আহসান হাবিব। তো তোমরা মনিটরে দেখতে পাচ্ছ যে আহসান হাবিবের একটি সুন্দর প্রতিকৃতি একটি ছবি দিয়ে রেখেছি। সেই ছবিটার মধ্যেই তার সেই প্রতিকৃতি তোমরা অত্যন্ত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যেরকম বিপ্লব স্যার এখানে হাজির হয়েছি এই লাইভ ক্লাসে, আমার যেরকম একটি উদ্দেশ্য রয়েছে তোমাদের আজকের এই প্রজেক্টের মাধ্যমে, মনিটরের মাধ্যমে তোমাদের বিষয়গুলো সামনে তুলে ধরা। একইভাবে কবি আহসান হাবিব তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু তিনি তার নিজের পরিচয়টা কীভাবে দিয়েছেন? যে তিনি কোনো আগন্তুক নন। তো দেখো আমরা এই পাঠের যে মূল উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ, বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ এবং গ্রামীণ জনপদের সঙ্গে সম্পর্ক, এবং গ্রামীণ জনপদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং দেশপ্রেমের প্রতি কী করা? উদ্বুদ্ধ করা। তাহলে আমাদের কি জানতে পারবো এই পাঠ শেষে? এখানে জানতে পারবো যে বাংলাদেশের প্রকৃতি এবং জনপদের সাথে কবি যে একটা আমাদের প্রত্যেকেরই, শুধু কবি না, কবি আমাদের প্রত্যেকের কথায় তার নিজের মাধ্যমে তুলে ধরেছেন। গ্রামীণ জনপদের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, মাতৃভূমির যে আমাদের একটা ভক্তি রয়েছে, সে বিষয়টি এখানে মূলত কি তুলে ধরা হচ্ছে এই পাঠের কি মূল উদ্দেশ্য। তো দেখো আমরা এই পাঠের সামনে একটু আলোচনায় আসি এবার। মনিটরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে, এসব নিচে আমরা কিছু ছবি দেখি। কি দেখবো এবার? আমরা কিছু ছবি দেখব। এই ছবিতে দেওয়া আছে, প্রথমে তোমরা হয়তো আমাদের এই বাংলাদেশের একজন সবচেয়ে এবং বাঙালি জাতির জনক যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দেওয়া আছে এখানে। সেই সাথে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমি ছবি দিচ্ছি এখানে। দেখো তোমরা এই ব্যক্তিটাকে সকলেই চেনো, আমাদের কবি কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে সঞ্চিতা, তার একটি গ্রন্থ, এবং তার পরিচয় মূলত এখানে তুলে ধরা হচ্ছে। এটি উদ্দেশ্য, তারা মূলত বাংলাদেশের জন্য তাদের যে অসামান্য অবদান রেখে গিয়েছেন তার জন্য মূলত এই ছবিগুলো আমার এখানে কি তোমাদেরকে দেখানো। এরপরে দেখো এখানে দেয়া আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি দেওয়া আছে, প্রতিকৃতি দেখো তোমরা। এরপরে আমরা দেখব, দেখো আমরা এবং বাংলাদেশের বিখ্যাত মূলত 5 থেকে 6 জন ব্যক্তিবর্গের নাম কিন্তু এখানে দেওয়া আছে। সেই সাথে যদি আমরা বলি যে আমাদের এই
এইগুলো লক্ষ্য করে তুমি মূলত কি বুঝতে পারছো সেখানে? এদের প্রত্যেকেরই কি স্বদেশের প্রতি যে ভালোবাসা ছিল, নিবিড় সম্পর্ক ছিল, ডাক ছিল, প্রাণের আবেগ ছিল, সেই আবেগ থেকেই তারা তাদের মূলত এই বাংলাদেশ এবং কি বাংলা মাতৃভূমির জন্য তারা যে তাদের যে অসামান্য অবদান রেখে গিয়েছেন, তাদের এজন্য কি মূলত তাদের এখানে কি মনিটর ছবিগুলো দেওয়া আছে। দেখো পর্যায়ক্রমে সকল ছবিগুলি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এখানে মনিটরে। তো ছবি দেখেই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি মনে করি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশি প্রেক্ষাপটে এদের যে অসামান্য অবদানগুলো রয়েছে, বাঙালি জাতি চিরকাল অনন্তকালী হচ্ছে কি তাদের কথা স্মরণ করে থাকবে। একইভাবে দেখো মনে রাখবে, একইভাবে যদি আমরা বলি যে এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখবো। দেখো তোমরা এই ব্যক্তিটাকে কিন্তু সকলেই চিনো, তোমরা চিনো কিন্তু মেসিকে কিন্তু তোমরা সবাই চিনো, মোটামুটি ফুটবল প্রেমী যারা আছে তারা সবাই কিন্তু মেসিকে এক ডাকে কিন্তু চিনে। সচিন টেন্ডুলকার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সচিন টেন্ডুলকার আছে, উনি কিন্তু মূলত যে দেখো ভারতীয় ক্রিকেটে তার যে একটা অবদান রয়েছে, মূলত কি তার যে দেশপ্রেমের প্রতি যে একটা অবাধ ভালোবাসা থেকে যে তার যে খেলাধুলায় তার যে অবদান রেখেছেন, সেই জন্যই তাকে আমরা মূলত তুলে নিয়ে এসেছি। আরেকজন ব্যক্তি হচ্ছে দেখো তিনি হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, তার ছবি তোমরা মনিটরে দেখতে পাচ্ছ। মাশরাফি আমরা জানি যে তিনি বাংলাদেশের সাবেক একজন ওয়ানডে ক্যাপ্টেন ছিলেন, সেই সাথে বাংলাদেশের মানচিত্র তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা মনিটরে লক্ষ্য করবা যে বাংলাদেশে কি রয়েছে, এখানে মানচিত্র রয়েছে। তো এই চারজন যে ব্যক্তিবর্গের নাম এখানে দেওয়া আছে, তো মেসি, সচিন টেন্ডুলকার, মাশরাফি বিন মুর্তজা, সেই সাথে বাংলাদেশের মানচিত্র। তো দেখো এরা প্রত্যেকে কি নিজ নিজ দেশের জন্য কি তাদের অসামান্য অবদানের কারণে কি মূলত এই কবিতার জন্য কি তাদেরকে ইঙ্গিতের জন্য তোমাদের সামনে তাদের অবস্থানটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এবার আমরা সামনের দিকে চলে যাব। তো তোমরা দেখো মনিটরে এবার তোমরা দেখতে পারবে যে শিখন ফল, মূলত আমরা আজকের এই পাঠটা শেষে আমরা কি শিখবো সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে, তো আমরা দেখব যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে। কি বলতে পারবে? কবি পরিচিতি সম্পর্কে কি করতে পারবে তোমরা বলতে পারবে। সেই সাথে তোমরা নতুন শব্দের অর্থ বলতে পারবে। নতুন শব্দের অর্থ তোমরা কি করতে পারবে বলতে পারবে। আমরা আরও যদি বলি যে এই পাঠ শেষে আমরা আরও কিছু কি জানতে পারবো, জন্মভূমির সঙ্গে লেখকের যে গভীর সম্পর্ক তা বলতে পারবে। জন্মভূমির সঙ্গে লেখকের যে গভীর সম্পর্ক তা তোমরা কি করতে পারবে বলতে পারবে। এরপরে যদি আমরা আরও বলি দেখো যে কবিতাটি ব্যাখ্যা করতে পারবে, অত্যন্ত সুন্দর করে কি করতে পারবে তোমরা কবিতাটি ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা যদি আরও বলি এরপর আমরা কি পারবো, দেখো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবে। গ্রাম বাংলার প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, গাছপালা, এই যে বটবৃক্ষ, এই যে যতগুলো আছে, এই সম্পর্কে কী করতে পারবো আমরা, এই সৌন্দর্যের সম্পর্কে কী করতে পারবে তোমরা বিশ্লেষণ করতে পারবে। একইভাবে যদি আমরা বলি একটু দেখো সামনে তোমাদের আরেকটি বিষয় যে নিয়ে আসতেছি সেটা হচ্ছে কবি পরিচিতি। দেখো আমরা একটা সুন্দর পাঠ যখন আলোচনা করি তার আগে কিন্তু আমাদের দেখতে হয় কি যে কবি পরিচিতি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হয়। তো কবি পরিচিতি আমরা আগে বলেছিলাম এই কবির নাম হচ্ছে আহসান হাবিব। তো তার জন্ম হচ্ছে 2রা জানুয়ারি 1917 খ্রিস্টাব্দ এবং তার জেলাটা হচ্ছে পিরোজপুর আর গ্রামের নাম হচ্ছে শঙ্করপাশা গ্রাম। কি বললাম? গ্রাম হচ্ছে শঙ্করপাশা, জেলা হচ্ছে পিরোজপুর, জন্ম হচ্ছে 2রা জানুয়ারি 1917 খ্রিস্টাব্দ। সেই সাথে সুপ্রিয় শিক্ষার্থী তিনি বরিশাল বজ্রমোহন কলেজ থেকে তিনি পাশ করেন। একইভাবে যদি আমরা আরও বলি তার পেশাটা কী ছিল, তার পেশাটি ছিল সাংবাদিকতা এবং প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। এছাড়া আরও আছে ছায়া হরিণ, দেখো তোমরা এই ছায়া হরিণ, এরপর আছে গারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, এগুলো হচ্ছে তার কি বিখ্যাত মানে কাব্যগ্রন্থের মধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি রাত্রি শেষ। এটা অবশ্যই তোমাদের মনে রাখার মতো এবং পরীক্ষা আসার মতো। এরপরে যদি আমরা বলি যে তার মৃত্যুটা কত, 10 জুলাই 1985 খ্রিস্টাব্দ, 10 জুলাই 1985 খ্রিস্টাব্দ। এরপরে যদি আমরা দেখি মনিটরে তার উপন্যাস, তার কিশোর পাঠ্য রানীখালের সাকু, রানীখালের সাকু হচ্ছে কি তার কিশোর পাঠ্য উপন্যাস। এরপরে যদি আমরা দেখি কবিতা জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন,
ছুটির দিন দুপুরে, জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিন দুপুরে। এরপরে যদি আমরা বলি, তোমরা মনিটর দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু মনিটরে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে। তোমরা দেখো এখানে এই বিষয়গুলো আমরা অত্যন্ত সুন্দর করে দিয়ে রেখেছি। এরপরে দেখো যে আমাদের এই কবির ছবিটি, তোমাদের আগেই কিন্তু আমি মূলত যে প্রথম যে কয়েকজন ব্যক্তির ছবি তোমাদের দেখাইছিলাম, মহান ব্যক্তিত্ব, তাদের মধ্যে কি অন্যতম হচ্ছে কি আমাদের এই কবি আহসান হাবীব। তার প্রতি কিন্তু শুরুতে দেখেছিলাম, কিন্তু তার পরিচয়টা প্রথমে দিইনি। কেন দিইনি? কারণ তখনও কিন্তু কবি পরিচিত আমি শুরু করিনি, সেজন্য। এবার দেখো, এরপর আমরা দেখব কবিতাটির কবির নাম কি, আহসান হাবীব। তোমরা দেখতে পাচ্ছ কবির নাম হচ্ছে কি আহসান হাবীব, তোমরা মনিটর দেখতে পাচ্ছ। এরপরে যদি আমরা বলি যে আদর্শ পাঠ, তো এই কবিতাটি আমরা আদর্শ পাঠ নিয়ে এবার আলোচনা করব। তো তোমরা মনিটরে অত্যন্ত সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছ, সেখানে একজন শিক্ষিকা মহোদয়, তিনি কিন্তু তাদের শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এরপরে যদি আমরা দেখি আমাদের নীরব পাঠটা, তা আমরা এই কবিতাটা আলোচনায় আমরা নীরব পাঠগুলো আমরা কিভাবে করতে পারি। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে, তোমরা আরও একটি ছবি দেখতেছ মনিটরে, সেটা হচ্ছে যে একজন শিক্ষক, তিনি শিক্ষার্থীদের পড়াচ্ছেন, নীরবে পাঠ করে পড়াচ্ছেন। এরপরে দেখো কবি আহসান হাবীবের কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটদের গল্প এবং গুরুত্বপূর্ণ কিছু গল্প আমরা দেখব। এবার দেখো এর আগে তোমাদের যে বিষয়গুলো আমি দেখিয়েছিলাম, কয়েকটা নাম বলেছিলাম, যেমন সায়াহরিন আহসান হাবীব, রাত্রি শেষ, নির্বাচিত রচনা সমগ্র, মূলত তার যে কিছু বিখ্যাত বিচ্যুত সময় তার যে গ্রন্থগুলো, সেগুলো তোমাদের একটু ছবি দেখাচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে মানব কল্যাণ বিজ্ঞান এই বিষয়গুলো তোমরা দেখো, ভবিষ্যতে তোমরা এই বইগুলো সংগ্রহ করে কি তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। মূলত সেজন্যই তোমাদেরকে এগুলো তোমাদের সামনে দেখানো, স্কুলে একদিন। এরপরে দেখো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। দেখো আমরা যেরকম মানব দেহ যেরকম বাঁচতে হলে দেখা যায় কি তাদের মধ্যে আমাদের প্রাণশক্তির প্রয়োজন রয়েছে। তো একটা আমরা গদ্য বা পদ্য যখন আমরা দেখব, সেখানে কিন্তু আমাদের কি জানতে হয়, সেখানে আমাদের শব্দার্থ সম্পর্কে কী করতে হয়, সঠিক ধারণা রাখতে হয়। কি রাখতে হয়? শব্দার্থ সম্পর্কে। দেখো শব্দার্থ হচ্ছে একটি গদ্য বা পদ্য বলি বা উপন্যাস বলি বা নাটক বলি, সব কিছু এটা হচ্ছে কি প্রাণশক্তি। এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে কি অত্যন্ত সহজেই কি আমরা অন্যান্য বিষয়গুলো উত্তর করতে পারবো। এরপর দেখো যে অভ্যাগত, অভ্যাগত শব্দ অর্থ হচ্ছে কি, অভ্যাগত মানে কি, অভ্যাগত শব্দ অর্থ দেখতে পাচ্ছি আগন্তুক। আগন্তুক যিনি কোনো পরিচিত ব্যক্তি নন। নিশিন্দা হচ্ছে গ্রামীণ এক প্রকারের কি গাছ। তোমরা মনিটরের ছবিতে দেখতে পাচ্ছ অভ্যাগত, যে হয়তো কোনো দূর থেকে একজন ব্যক্তি এসেছেন, তার হচ্ছে তিনি আগন্তুক, অভ্যাগত। এবং নিশিন্দা হচ্ছে কি গ্রামীণ এক প্রকারের কি গাছ, তোমরা মনিটরে দেখতে পাচ্ছ। এরপরে যদি আমরা বলি যে আমাদের মনিটরের যে বিষয়টা এখন চলে আসছে, সেটা হচ্ছে শব্দের মধ্যে আসমান। তোমরা আমাদের দেখে আমরা নীল আকাশ কিন্তু সবাই পছন্দ করি। দেখো নীল আকাশ ছবি এবং জ্যোৎস্না বড় রাত ছবিটা মূলত এখানে দেওয়া আছে। এবং সূর্যের ছবি যদি আমরা দেখি দিনের বেলায়, তাও কিন্তু অত্যন্ত সুন্দর কিন্তু দেখা আমাদের সামনে। আসমান মানে কি আকাশ, জমিন মানে হচ্ছে কি ভূমি, জমিন মানে কি ভূমি, তোমরা মনিটরে দেখতেই পাচ্ছ। এরপরে যদি আমরা বলি শব্দার্থের মধ্যে নিয়ে আসছি যে নিশিরাত মানে গভীর অন্ধকার রাত্রি যেটা বলা হয়, নিশি রাত্রির গ্রামীণ কথ্যরূপ যেটা বলা হয়, এটাকে বলা হয় কি নিশিরাইত। আমরা কিন্তু বলি কি রাত্রি বা রাত বলি, কিন্তু নিশিরাইত হচ্ছে কি নিশীত রাত্রির গ্রামীণ কথ্যরূপটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আমরা বলি দেখো ধানের মঞ্জুরি কি দেয়া আছে, ধানের মঞ্জুরি, ধানের শীষ। ধানের মঞ্জুরি বলতে কি বলছি আমরা ধানের শীষ বলে, শীষকে বোঝাতে পারছি। দেখতে পাচ্ছ তোমরা যে মনিটর অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে এই ছবিগুলো, যে ধানের শীষের ছবি এবং নিশিরাতের ছবিটা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে দেখো যে আমরা আমাদের শব্দের মধ্যে আসমানের তারা সাক্ষী, আমাদের কবিতার শুরুতে দেখি আমরা যে আসমানের তারাগুলো কি আছে, সাক্ষী আছে। কেন সাক্ষী আছে? তাদের সাথে কি আমাদের কবি কি রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক? এই যে আত্মিক মাতৃভূমির সম্পর্ক, হৃদয়ের বন্ধন, ভালোবাসার যে একটা নিবিড় সম্পর্ক, নিজের একটা টান রয়েছে, সেই বিষয়টা এখানে কি তুলে ধরা হয়েছে যে আসমানের তারাগুলো সাক্ষী আছে। কার জন্য সাক্ষী আছে? আমাদের কবির জন্য সাক্ষী আছে। এরপরে যদি আমরা বলি দেখো যে সাক্ষী জমিনের ফুল, সাক্ষী জমিনের ফুলগুলো কি আছে, সাক্ষী আছে। কার জন্য? আমাদের কবির জন্য সাক্ষী আছে এই জমিনের ফুল। এরপরে যদি আমরা দেখো দেখো নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী,
এই যে যদি নিশিরা যে একটা আগে তোমাদের অর্থটা দেখেছিলাম, গ্রামীণ যে গভীর অন্ধকার রাত্রি, সেই নিশিরা গভীর রাত্রির কথা বলা হয়েছে। বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। বিস্তর জোনাকি মানে রাত্রিবেলা দেখো না তোমরা, যে রাত্রিবেলা দেখা যায় কি যে আমরা দেখি যে এই জোনাকিগুলো কি বিস্তীর্ণভাবে কি ছড়িয়ে আছে, তারাও সাক্ষী আছে কি, তারা কি সবাই কি চেনে, আমাদের কবিকে তারা চেনে। এরপরে দেখো তোমরা মনিটরে দেখতে পাচ্ছ যে সাক্ষী জারুল জামরুল। জারুল জামরুল এই ফলগুলো কিন্তু তোমরা চেনো সকলেই। আমরা এই ফলগুলো দেখা যায় যে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, অনেকে তোমরা অনেকে হয়তো দেখোনি, কারণ সবাই তো সব ফুল ফল দেখবে এরকমটি না। এই যে তোমাদের দেখার জন্য এবং চেনার জন্য মূলত কি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো সাক্ষী জারুল এবং জামরুল এই ফুল ফলগুলো কি আছে, সাক্ষী আছে। তারা কেন সাক্ষী? তার এই আমাদের কবি কি কেন তিনি আগন্তুক বা কোনো অভ্যাগত নন, সেজন্য। দেখো এই ফুল ফলের ছবিগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এরপর দেখো এই পাখিটি মোটামুটি আমাদের সকলেই কিন্তু চিনি এই পাখিটাকে। সবাই তোমরা কি আসা, তোমরা অবশ্যই সকলেই চেনো এই পাখিটাকে। দেখো এটা হচ্ছে মাছরাঙা। কি এটা? মাছরাঙা। এই মাছরাঙা দেখো স্থির দৃষ্টিতে কি আছে, সে তাকিয়ে আছে। পূবের পুকুর, অনেকে দেখা যায় কি বাড়ির পূবে কি আছে, পুকুর আছে। কবি কিন্তু এখানে এই পূবের পুকুরের কথা আমাদের কবিতা উল্লেখ করেছেন, যে পূবের পুকুর তার জাকরা ডুমুরের ডালে। ডুমুর হচ্ছে কি একটা গাছ, কিন্তু এই ডালে কি আছে মাছ স্থির দৃষ্টি, যে দৃষ্টি সে অপলক দৃষ্টিতে কি আছে, তাকিয়ে আছে। কিসের দিকে? মানে সে স্বীকার করবে সেজন্য কি আছে, নিচের দিকে তাকিয়ে আছে। মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো অপরিচিত কোনো ব্যক্তি নন, আমি কোনো অভ্যাগত নই। কবিতা নিজের কথা পরিচয় দিয়েছেন, যে বাড়ির যে পূবের পুকুরটা আছে সেও তো আমাকে চিনে, তার সাথে কি রয়েছে, আমার পরিচয় রয়েছে। তার জাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি যে মাছরাঙা, সেও আমাকে চিনে, তার সাথে কি রয়েছে, আমার অনেক কি খুব গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। তাদের সাথে আমার চিরচেনা, কারণ আমি তো এই বাংলা এই সমাজের কি আমি কি একজন মানুষ, এদের সাথে কি রয়েছে আমার, তারা হচ্ছে চেনা হচ্ছে আমার, তাদের সাথে আমার কি পরিচয় রয়েছে। এরপরে দেখো আমাদের এই কবিতাটিতে আরও কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। খরুদ্র জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে। তোমরা জানো যে খরুদ্র গ্রীষ্মকালে দেখা যায় কি অত্যন্ত রুদ্রের কারণে দেখা যায় মানুষ কিন্তু ঘেমে বা তখন অবস্থাটা একদম কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় সবারই। একই সাথে দেখা যায় কি জলজ বাতাস, একইভাবে যদি আমরা সেই সাথে যদি আমি তোমাদের সামনে আরেকটি বিষয় তুলে ধরি, যে জলজ বাতাস দেখা যায় কি বৃষ্টি যখন হয় তো তার সাথে কিন্তু দেখা যায় কি যে একটা গরম আবহাওয়া কিন্তু বয়ে চলে। তো এই খরুদ্র জলজ বাতাস মেঘক্লান্ত, যে বিকেলবেলায় কী হয়, মেঘক্লান্ত বিকেলের কি মেঘ যখন ক্লান্ত হয়ে সারাদিন ছুটাছুটি করার পরে মেঘ দেখা যায় একদম কি ক্লান্ত হয়ে পড়ে, সে বিকেলের পাখিকে কী করে আমাকে চিনে। কারণ দেখা যায় কি এই যে খর রুদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের মেঘে ক্লান্ত হয়ে যায় এবং সেই সাথে ক্লান্ত হয়ে যায় কি পাখিরাও, তারাও কি করে কবির সাথে কি তাদেরকে চেনা জানা রয়েছে, তারাও কবিকে চেনে। এখানে মূলত সে বিষয়টা তুলে ধরা হয়েছে। এরপর যদি আমরা দেখি যে দেখো এই পাখিদের কথা বলেছে, পাখিরা আমাকে চেনে। এই যে মনিটা কিন্তু তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ যে পাখিগুলো এরা কি করে কবিকে চেনে, এদের সাথে কি কবির একটা সম্পর্ক রয়েছে। দেখো আমি আরো একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতেছি, সেটি হচ্ছে যে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী। কার্তিক মাসে দেখা যায় কি যে ধানের কি মঞ্জুরি, যে ধানের যে শীষটা কি তখন কিন্তু তৈরি হয়, তো তারা সাক্ষী আছে তার চিরাল পাতা টলমল শিশির। দেখো কার্তিক মাসে দেখা যায় কি কুয়াশা যখন মানে শিশির যখন পড়ে যায় এই টলমল যে ধানের মঞ্জুরির পর, তখন কিন্তু দেখা যায় কি একদম কি চিরল পাতার যে টলমল শিশির পড়ে থাকে, টলমল করতে থাকে, সে বিষয়টা এখানে কি কবি তুলে ধরেছেন মূলত। এরপর যদি আমরা বলি যে টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদর ঢাকা। জ্যোৎস্নার চাদর ঢাকা বলতে আমরা কি বুঝি? দেখো রাত্রিবেলা যখন রাতে যখন হয় তখন দেখা যায় যে জ্যোৎস্না যখন পড়ে, জ্যোৎস্নার যে ছায়াটা সেটাকে বলা হয় কি জ্যোৎস্নার চাদরে ঢাকা বলা হয়েছে। তারাও কি আছে কবির জন্য সাক্ষী রয়েছে তার মূলত। এরপরে যদি আমরা বলি দেখো যে এই যে একটা ছায়া মূলত জ্যোৎস্নার চাদরের কি আছে ঢাকা আছে, এটাই ছায়াটি কল্পনা করা হয়েছে। দেখো এরপরে আমরা যদি দেখি এই যে একটা বৃদ্ধর ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, একটা বৃদ্ধর ছবি। এই বৃদ্ধটির কিন্তু এই বৃদ্ধ আমরা কিন্তু আমাদের এই কবিতাটির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নাম আছে, তার নাম হচ্ছে কদম আলী। কী দেয়া আছে? কদম আলী নাম দেয়া আছে এখানে। তো এই কদম আলী দেখো যে অকাল বার্ধক্যে নত কদম আলী। তো অকাল বার্ধক্য বলতে কি?
অকাল পরিপক্ক মানে অকালে পেকে যায়, শেষে যদি বলি অকাল বার্ধক্য মানে বয়স হয়নি, নির্ধারিত বয়স হওয়ার পূর্বে কি হয়েছে, সে কি করেছে, তার সে বৃদ্ধ সাপ কি তার মধ্যে চলে আসছে। কেন আসছে? সে অল্প বয়সে অধিক হারে কি করছে, পরিশ্রম করছে। এই যে কদম আলীকে তোমরা দেখতে পাচ্ছ মনিটরে, এই কদম আলী কি করছে, অধিক পরিশ্রম করার ফলে কি হয়েছে, সে অকাল কি বার্ধক্যের পরিণত হয়েছে। এই জন্য বলেছি অকাল বার্ধক্যে নত কদম আলী, সে আমাকে চিনে, কারণ সে যে অধিক পরিশ্রম করেছিল, কারণ তার পরিশ্রমের সাথে সাথে রয়েছে আমার কি নিবিড় সম্পর্ক রয়েছে, তারা আমাকে চিনে, আমি তাদের চিরচেনা কি একজন স্বজন একজন। অকাল বার্ধক্যে নত কদম আলী, তার কাছে কি দেখো তোমরা যে বার্ধক্যের কাছে সে এত পরিশ্রম অধিক হারে পরিশ্রম করছে, যার ফলে কি করেছে, সে বার্ধক্যের কাছে কি এসে মাথা নত করেছে। যে এই জন্য অকাল বার্ধক্য নত কদম আলী তার ক্লান্ত চোখের আধার, কারণ কেন কি তার অধিক পরিশ্রম করার ফলে দেখা গেছে কি তার এখন সে চোখে অন্ধকার দেখতেছে, মানে কি চোখের জ্যোতি কি করেছে, তার কমে গিয়েছে। এরপরে দেখো তোমরা জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, আমাদের এই কবিতার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন। তোমরা এখানে দেখো জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, যে রান্নাঘরে কি শূন্য কেন, যেখানে কোনো কিছু নেই বা চাল নেই ডাল নেই, অভাব অনটন নিত্যদিনে যাদের কি সঙ্গী, সেখানে শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব, কারণ যে হাঁড়ি পাতিলের মধ্যে কি রান্না হয়নি সেগুলো তো শূন্য থাকবে, এবং রান্নাঘর কি শূন্য থাকবে, সেখানে কি থালা বাসন যেগুলো কি হয় না, ব্যবহার হয় না খাদ্যের জন্য, সেগুলো কি শুকনো থালা সব কি রয়েছে, সেগুলো কি সব চিনে। কেন চিনে? কারণ অভাবের সাথে সংগ্রাম করে সে জীবন যাপন করতেছে জমিলার মা, কারণ তার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চিনে, আমি তার চিরচেনা কি স্বজন একজন, কবি নিজের পরিচয় দিয়েছেন। দেখো অত একটি লাঙলের ছবি দিয়ে রেখেছি, সেই সাথে একটা নৌকার ছবি দিয়ে রেখেছি, এবং একজন মাঝি যে কি করছে, বৈঠা নিয়ে সে একটু নৌকা চালাচ্ছে, সে বিষয়টাকে তুলে ধরেছি। দেখো আরেকটি ছবি যে যে একজন চাষি কি করতেছে, সে চাষ করতেছে লাঙল দিয়ে এবং গরু নিয়ে, দেখো তোমরা হাল চাষ করতেছে। তো হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, আমার হাতে স্পর্শ লেগে আছে কি কেমনে গভীর, কেন? কারণ এই যে লাঙলের মধ্যে কি কবির হাতের স্পর্শ লেগে আছে, দেখো আমার হাতে লেগে আছে কেমনে গভীর, এবং মাটির গভীরে কি কবির কি রয়েছে, একটি সম্পর্ক রয়েছে। এরপরে দেখো তোমরা একক কাজ যদি আমরা দিয়ে ফেলি তোমাদের সামনে, একক কাজ, আমি কোন আগন্তুক নই কবিতায় বর্ণিত প্রাকৃতিক সৌন্দর্যের স্বরূপ ব্যাখ্যা করো। তোমরা এটা অবশ্যই তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে রাখছি, তোমরা এই কাজটি রেখে আমাদের অবশ্যই জমা দিয়ে যাবে স্কুলে ইনশাল্লাহ আমরা তোমাদের দেখে দেবো খাতাগুলো। সেই সাথে দেখো দলীয় কাজ যদি আমরা বলি, তো এখন তো আমাদের এই করোনাকালীন মহামারীর সময়ে দলীয় কাজগুলো যদি করা যায় না, তবু তোমাদের মানে বাড়িতে বসে এই কাজগুলো নিজে নিজে করে ফেলবা। আমারও দেশের মাটি গন্ধে ভরে আছে সারা মন, সেই সাথে শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। দেখো আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। দেখো জন্মভূমির সঙ্গে মানুষের রয়েছে কি গভীর সম্পর্ক, উদ্দীপক এবং আমি কোনো আগন্তুক নই কবিতা রয়েছে সেই সত্যের প্রকাশ বিশ্লেষণ করো। তোমাদের জন্য একটা কাজ রয়ে গেল বাড়ির জন্য, আমি আশা রাখি এই কাজটা তোমরা কি যখন স্কুলের পরিবেশ স্বাভাবিক হবে, অন্যথায় যদি তোমরা স্কুলে আসো এই কাজটা অবশ্যই তোমরা করে নিয়ে এসে উত্তরগুলো জমা দিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা খাতাগুলো দেখে দেবো। সেই সাথে দেখো আমি তোমাদের মূল্যায়নের যে বিষয় যদি বলি, যেহেতু তোমরা এখানে উপস্থিত নেই সেজন্য মূল্যায়নের বিষয়গুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম না, আমি তোমাদের পরবর্তী বিষয়গুলো সামনে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের এখানে আরও যে বিষয়গুলো, যে বাড়ির কাজটা, তোমাদের এই কাজটা দিয়ে আমি শেষ করবো আজকের ক্লাসটা। বাড়ির কাজ তোমরা মনিটরে দেখতে পাচ্ছ যে আমি কোনো আগন্তুক নই কবিতায় স্বদেশের প্রতি যে মর্মবাণী ধ্বনিত হয়েছে তা বিশ্লেষণ করো। শেষ কাজটা দেখো বাড়ির কাজ, তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো আগন্তুক নই কবিতায় স্বদেশের প্রতি যে মর্মবাণী ধ্বনিত হয়েছে তা বিশ্লেষণ করো। এই কাজটা তোমরা অবশ্যই করবা নিজে নিজে বাড়িতে বসে। সেই সুবাদে আমি তোমাদের এই আজকের ক্লাসটা সম্পর্কে আমি একটু মনিটর দেখে নিচ্ছি যে লাইভে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে তোমাদের উত্তরগুলো দিয়ে আমি তোমাদের ক্লাসটা শেষ করে দেব। দেখো যে আমাদের আজকের এই ক্লাসে যদি তোমরা না প্রশ্ন করে থাকো, আশা রাখবো ইনবক্সে তোমরা আমাকে প্রশ্ন করো, এবং আমার ফোন নাম্বার তোমাদের এখানে দিয়ে রেখেছি, সে সুবাদে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের জন্য সে বিষয়গুলো অবশ্যই তুলে ধরে নিয়ে আসবো। দেখো
তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি দেখেছি যে বিগত ক্লাসগুলোতে তোমরা বিভিন্ন সমস্যাগুলি আমার সামনে তুলে ধরেছো, আমি সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে আজকেও তোমাদের জন্য আরও প্রশ্ন ছুড়ে দিলাম যে আমি কোনো আগন্তুক নই, এখানে যে কোনো ধরনের সমস্যা তোমরা আমার কাছে নিয়ে আসবা, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আর ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আমার ইনবক্সে তোমরা করবা এবং আমার ফোন নাম্বারে প্রশ্ন করবা, সমস্যা নেই, আমি তোমাদের আনসারগুলো করে দেখব। তো এই বৈশ্বিক মহামারীতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করে তো আজকের এই লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি, বিপ্লব স্যার। তো আশা রাখি তো তোমরা আগামীতেও আমাদের এই ক্লাসগুলো দেখে তোমাদের নির্দিষ্ট বিষয়গুলো আমাদের কাছে জানার চেষ্টা করবা, সেই আশা ব্যক্ত করেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।